আসসালামু আলাইকুম। গল্পকথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগত। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহেরোজের একটি উপন্যাস আমি পদ্মজা ১৩তম পর্ব। পদ্মজার দুহাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে। উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে। কাগজের ফুল মাথার উপর ঝুলানো। চারদিকে ঘিরে মেয়েরা। সামনের খালি জায়গায় চলছে নাচ। তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন। শেষে বাড়িতে ঢুকে আমির। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখা আর তর সইছে না, তাই চলেই এসেছে। আমি সেসব পাত্তা দিল না। সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আম্মা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরের অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমিরের দিকে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে, তবে লাজ লজ্জা একদমই নেই। হেমলতা মৃদু হেসে বলেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল। হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন। বলেন, আমির কথা বলতে চায়। ব্যাপারটা চোখ লক্ষুর, কিন্তু না তো করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ায়। পিছন ফিরে তাকায়। হেমলতার ইশারায় যেতে বলেন। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখেই হাসলো। বলল, বসো। পদ্মজা বিছানার এক পাশে বসে অন্য পাশে বসে আমির প্রশ্ন করে, পদ্মজা, যা প্রশ্ন করি সত্যি বলবে? পদ্মজা দীর্ঘ কণ্ঠে বলল, আমি মিথ্যা বলি না। আমির অসহায়ের মতো বলল, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চকিতে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করল, লিখন শাহ তো তোমাকে পছন্দ করে। জানি, আর আপনিও জানেন, সেটাও জানি। আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন শাহকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দেব। পদ্মজা অপমানে থমথম হয়ে উঠল। গম্ভীর স্বরে বলল, অবিশ্বাস থাকলে বিয়ে না হওয়াই ভালো। আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কৌটোর থেকে বেরিয়ে আসতে চাইল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারিনি। আমির ইতস্ত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দেব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিন রাত বসে থেকে, বলল পদ্মজা, সাথে হাসলো।
আমির তা খেয়াল করে বলল, সুবহানাল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ সেজে বসে আছে। দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন। পদ্মজা কিছুতেই বলছেন না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছে। বউ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমিয়েছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে। ছল ছল চোখ নিয়ে 3বার কবুল বলে। হেমলতার 2 চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজাবার পর মাত্র দেখলেন তিনি। লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়েছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে যান। আয়না দেখানো পর্ব শুরু হয়। আয়নায় তাকাতেই আমির চোখ টিপল। পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমি সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলল। পদ্মজা কেঁপে উঠে ভয়ে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না। বিয়ে বাড়ির ভিড় কমেই গেছে। বিদায়ের পালা চলছে। করুণ কান্নার স্বরে চারিদিক হাহা করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছেন। পূর্ণা পদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করেছে, থামছেই না। প্রেমা প্রান্ত কাঁদছে। কাঁদছে আরো মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন আমার, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না। আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না। এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবে। হৃদয়ন তাড়া দেয়, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে, আম্মা, আম্মা কই, আমার আম্মা কই, আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজা ডাকে হেঁটে আসেন। এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবুও হাসার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ের আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখেই পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন, এভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? সবাইকে থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মা। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার 2 চোখের জল মুছিয়ে দিয়ে বলেন, শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে, আম্মা, আমি যাব না, আম্মা যাব না আমি। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না। ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো। ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারলেন না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাজু কোলে করে নেয়। পদ্মজা আকতি ভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেননি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর 2 হাত পদ্মজার গালে রেখে বলল, একদিন পর আসবো আমরা। পদ্মজা 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। সবকিছু শূন্য লাগছে। মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলছে শ্বশুর বাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে, আম্মা, কেন বিয়ে দিলা আবার?
তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বলেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা। ও যে আমার ৭ রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরই কাঁদুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সে হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল, এটাই তো নিয়ম, কেঁদে আর কি হবে। হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। বলে, আপা, আপা, ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিচ্ছে। আপা, কেন বিয়ে হলো আমার পদ্মের? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। দেখিস, পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বললেন, আম্মা, আম্মা, তুমি কখনো আমাকে কিছু দাওনি, এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এভাবেই যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদটা ছটফট করছে, কিছুই ভালো লাগছে না। ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে। গলা শুকিয়ে কাঠ, এক্ষুনি মারা যাবে হয়তো। পদজা হঠাৎ চিৎকার করে ওঠে, থামো, তোমরা থামো, আল্লাহর দোহাই লাগে থামো। পালকি থেমে যায়। পদজা পালকি থেকে মাটিতে পা রেখেই মোড়ল বাড়ির দিকে ছুটতে লাগ। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলছে সে মায়ের বুকে। আমি শুধু চেয়েই রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতেও ভালো লাগছে। পদজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্বস্তি মারিয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকা। উঠে দাঁড়াতেই প্রস্তুত হতেই পদজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতার টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন। পদজা নিরবিচ্ছিন্ন কাঁদতে লাগলো। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন। কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিয়ে বারংবার। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর যাবা না আপা। পদ্মজা অনুরোধ সরে হেমলতাকে বলল, আম্মা, আমি যাব না। হেমলতার 2 চোখ বেয়ে টপটপ করে জল পড়ছে। প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল। সে কি কথা? হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যিই যেতে দিবে না। তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে। চোখে মুখ শক্ত করে কাট কাট কণ্ঠে বলেন, এটা ঠিক হয়নি পদ্ম। এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুরবাড়ি যেতেই হবে। ওই তো আমির এসেছে। হেমলতার হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান। পদজা হাঁ করে তাকিয়ে আছে হেমলতার দিকে। চোখের পলকে কিরকম রূপ পাল্টে ফেলল। এই তো মাত্রই কাঁদছিল। পদজা নিজের চুলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে হাসছে। তুষার রয়ে শয়ে প্রশ্ন করল, হাসছেন কেন? পদজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল, আপনি কাঁদছেন তাই। তুষার দ্রুত চোখের জল মুছল, মৃদু হেসে বলল, কাঁদছি নাকি?
পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো। তুষার জানতে চাইল, আপনি কাঁদছেন কেন? মুহূর্তে পদ্মজা দাঁত কেলিয়ে হেসে ওঠে, চোখে জল, ঠোঁটে হাসি নিয়ে বলেন, মনে চাইল আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম, জানেন সারা রাত ঘুমাতে পারিনি। আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন, আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল, আর তো বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, এমনি। হেয়ালি করবেন না পদ্মজা, আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে, খুনের কারণও কেউ বলতে পারছেন না, আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকায়, কটমট করে বলল, বলবো না মানে? বলবো না। তুষার দ্বিগুণ গলায় উঁচিয়ে বললেন, তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছায় সব হবে না। যা খুশি করে নিতে পারেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে। এরপর ধীরে সুস্থে বলে, দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। সবসময় মন সঠিক কথা বলে না, বলল পদ্মজা করুণ স্বরে। তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসল। কি যন্ত্রণা, কত কষ্ট সে হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে, বলল, আমি খুন করেছি। একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে ৫ জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তুষার অধৈর্য হয়ে বলে, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা, আপনি বুঝতে পারছেন না, আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে। ওপারে যাওয়া আমার জরুরি, আমি সব রায় মেনে নেব। আমি মানতে পারবো না। তুষারের অকপট কথা। কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে, শান্ত ভঙ্গিতে বলল, এত বেকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার গাঢ় হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে, আসামি পদ্মজা কেন এতগুলি খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাক, সমস্যা নেই, নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের ৬টি বছরের গল্প জানতেই হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে, সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি। অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউই জানে না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে, আপনি কি? কথার মাঝখানে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলো তো সত্যি আমি করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো হবেই। তুষারের মন বিরক্তে তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়। সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে। ফাহিমা চা নিয়ে আসে। তুষার বলল,
মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়? আমি কিছু ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই একটু শব্দও করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটা রহস্যে ঘেরা ফাহিমা। একজন নারী ৫ জনকে কিভাবে খুন করতে পারে, আবার একসাথে? সেই সাহস কি করে পেল? সেটা আমিও ভাবছি স্যার। কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস, ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলে সব পারে, কথাটা শুনে এসেছি। এবার স্বচক্ষে দেখছি। জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটার জীবন চায় না, তবুও আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চোখেতে তাকালো তুষারের দিকে। তুষার সব সময় হু হ্যাঁ এর বাইরে কিছুই বলে না। খুব কঠিন কাঠগড়া একটা মানুষ, অনুভূতি বলতে নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার। পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন, গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবার ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতে তাকালো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো। বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয়, তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলেছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম। আপনার শ্রবণ শক্তি তো প্রখর, তুষা বলল। এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতার কি কথা লুকিয়ে করেছেন? আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল। এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না। উনি আপনার ভালোর জন্যই। পদজা চুপ থেকে হুট করে ফোঁস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট। আমার না পাওয়ার দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদজা কাঁদতে কাঁদতে বলল, পরপরে হেসে আবার করুণ সুরে কান্না শুরু করলো। গা কাঁপিয়ে তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীর কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সে কান্নার ছন্দ। তুষারের কান ঝা ঝা করে ওঠে। চিন্তায় মাথার রগ ধপধপ করছে। আগামীকাল ভোরে পদজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন। কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী। কি আশ্চর্য, তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে। দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদচার বুক ধুকপুক করছে। নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে। সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরের চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বইয়ের জন্য, আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চয়ের মতো শব্দ করে বলল, এইখানে আবার থামালি কেন?
আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কলেজের অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনেই কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজার নাক অব্দি টানানো ঘোমটা। আমির সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো, এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অব্দি ঘোমটা। আমির চট করে পদ্মজাকে 5 কোলে করে নেয়। পদ্মজা কুঁকড়ে যায়। ভয়ে 2 হাতে আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যতই এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারদিকে যেন জেগে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটমিট হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা। বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত করে ফরিনাকে সালাম করলো। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালো থাক জীবন ভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল। পদ্ম, আমার লগে শহরে যাইবো আম্মা। আমরা এক লগে কলেজ পড়বা, নাতি টাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যর গালে চড় বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকান। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের মাঝে যুবতীর মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলটল জল নিয়ে স্থান ত্যাগ করে। একরকম পালিয়ে ইজি গেল। ফরিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইন্না চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাহান। টাগরে সেবা করলেই জান্নাত পান যাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতেও পারবা না। শুনছি তো তুমি হইছো গিয়া অন্যের বাধ্যছেরি, কামে কাজেও দেখাইবা। মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজা ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, কোনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই, স্বামীর এই দুনিয়ার ভাববা। মা বা ভাই বোন হইছে গিয়া পর, স্বামীই আপন। স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হইতে কইলে হুইবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহর বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়াত স্বামীর আদরের থেকে মধুর আর কিছুই নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠলেন। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন। আনিসের কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াও পইরা থাহন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে,
তারপর সেবা করবা, যখন যা করতে কই করবা, না পারলে কইবা শিখাইয়া দিব। প্রত্যেকদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্না করে যাইবা, তখন বাকি সব ভুল্লা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্না বান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদচার রাখতে হবে না, আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও, আর নিয়ম নীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমির কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদজা ঠোঁট টিপে হাসলো। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরো একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন, বিয়ে তো হয়েই গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টো সবাই হাসতে লাগলো। আইস কালেক্টের হতসারা, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করলো, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তেরামি করিস কেন, আমরাও তো নিয়ম এনেছি, বলল জাফর, কণ্ঠে তার গম্ভীর্যতা। তাতেও লাভ হলো না, আমি কিছুতে এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারোর কথা আমিরের কনগর্জন হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার বউ দিয়েই দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল। থামল না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না, তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলায়, 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে। ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তাভাবনা চলছে 3য় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদজার পাশে চেয়ারে নিয়ে বসেন। পদজা একটু নড়ে চড়েই বসে। মজিদ পদজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মা? আজ শ্বশুরবাড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদজা উকসুক করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকবো। ফরিনা ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজা গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখল পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতে আমির চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজার দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কই রে, কই রে আমার নাত বউটা কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদজার সামনে এসে বসেন। পদজার মুখখানা 2 হাত ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বলেন, বাবু দিহি সাদ লইয়া আইছে, এই সেরি তোর জন্যি আমার জামাই তো এখন আমার দিকেই চাইব না। নূরজাহান কেন এই কথা বললেন পদজা ঠাওর করতে পারল না। আমি যখন হেসে উঠল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদজা নূরজাহানের কথার মানে বুঝতে পেরে ঠোঁট চেপে হাসল। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বললেন, আমার সান্দের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাচকা কইরো না। সিঁড়িটার জন্মঘর সাইড আইছে, তুমি এখন সব, তুমি যেমনে রাখবা তেমনিই থাকবো। স্বামী হাত সাইডা দিলে শ্বশুরবাড়ি আর কেউই বউয়ের আপন হয় না, বুঝছো ভাই?
আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এইটা ঠিক না ভাই। কোনটা? এখন থেকে জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসলো, সাথে আরো অনেকেই হাসলো। পদচার নত হয় নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদচাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন থাইক্য বই। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও জের ঘরে যাও। এই তোরা বাড়িতে যাইতে পারবি? রাইতের বেলা আইছিলি কেন? বউ তো কাইলো দেহন চাইতো। জাফর সেরিগুলারে দিয়ে আইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা দুইটারে ফাউন চায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইলেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। থাউস কই, যা এদের দিয়ে আয়। আমরার বাড়ির যখন আইসে এরা এখন আমরার দায়িত্বে, সুন্দর কইরা বাড়ির দিয়ে আইবি। আচ্ছা খালাম্মা, আপারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময় হাসতে হাসতেই গেল। মেয়েগুলোর উদ্দেশ্য রানীর ঠোঁট বাঁকায়, তা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাট্টা মেরে বলল, সারাক্ষণ মুখ ফোরস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই। সেরুগুলো দেখছো বড় ভাই কেমনে হায় হায় করে হাসতেছিল? তাতে তোর কি? নূরজাহান পদচাকে বললেন, হ, মেলা রাইত হইছে। আইও বনু, আমার ঘরে আইও। আইস আমার লগেই থাকবা। আপনার লগে কেন? পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবো, সেইটাই তো কথা হইছে। পদ্মজাও এইটা চায়। দেহ বউ, তর্ক কইর না। নাচবো আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাখো। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদজার অবস্থা দরজায় চাপ পায়ে পড়ার মতো। এ কোন জগতে এসে পড়ল সে? পদজা গোপনে ঢোক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়ায় রইছুস কেন? বউরে কোলে লইয়া আমার ঘরে নিয়ে যা। আমির পদজার কোলে তুলতে গেলেই ফরিনা বললেন, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি। আমার কথাই শেষ কথা মানবি। আমার স্যারের বউ আমার ঘরেই থাকবো। আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছুনি বনু, এমন কলজা বড় বউ কেউ ঘরে রাহে? আমি মানুষ ভালা বইলাই বোরে বাইর কইরা দেই নাই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরেই চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝেই নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছি। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বললেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই, বউরে কোলে লও, লইয়াও আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার। মিনমিনিয়ে বলল পদ্মজা। আইসা, তাইলে হাঁটো। ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অব্দি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুণ সে কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আর একটু এগোতে খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজার ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ?
কে কে ওখানে এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহান কারোর কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।